আজ আপনাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা এমএস ওয়ার্ডের যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং, ফন্ট পরিবর্তন, ফন্ট সাইজ এগুলো, এবং এই জিনিসটা গত ক্লাসে মিস চলে গেছে, এটা একটু দেখব। এবং টেক্সট কালার, হাইলাইট, চেঞ্জ, স্কেচ এগুলো আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। তো সবাই এদিকে খেয়াল করেন। তো আমি এমএস ওয়ার্ড সফটওয়্যারে আছি, এটা আপনারা নিচে পেয়ে যাবেন, অথবা এখান থেকে এই যে এখানে সার্চ বারে সার্চ দিতে পারেন, অথবা এখান থেকে আপনারা পেয়ে যাবেন ওয়ার্ড, এখান থেকে সার্চ দিতে পারেন WORD, এবং সবার মনে হয় নিচের দিকে আছে সফটওয়্যারটা, তাই না? তো এটা সবাই ওপেন করতে পেরেছেন? ওয়ার্ড ফাইলটা অন করতে পারেননি এমন কেউ আছেন? সবাই আছেন, তাই সবাই অন করতে পেরেছেন। এবার এদিকে খেয়াল করেন, আমরা এর বেসিক বিষয়াদি আগে কয়েকটা ক্লাসে দেখেছি। এখন আমরা এখানে যদি একটা কোনো লেখা লিখি, ধরেন আমি ফ্রিল্যান্সিং জোন লিখলাম। এবার এই লেখাটার আমরা যদি আচ্ছা এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ এগোই। ধরেন প্রথমত এই ফন্ট পরিবর্তনটা কিভাবে করে সেটা যদি দেখি, দেখেন আমরা এই হোম পেজে থাকা অবস্থায় আমরা এই পুরো সেটআপের কাজ আমরা এক এক করে দেখব। এগুলোকে রিবন বলে। যেমন রিবনের অনেকগুলো পার্ট রয়েছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ। তো ক্লিপবোর্ডটা পরে দেখি, আজকে আমরা এইটা দেখি, ফন্টটা দেখি, ফন্ট কীভাবে পরিবর্তন করা যায়। তো এখানে আমি একটা লেখা লিখেছি, আপনারাও যে কোনো লেখা লিখে নিতে পারেন, নিজের নামও লিখতে পারেন। এরপরে দেখেন, এটা আমরা যদি এটার কোনো ধরনের পরিবর্তন করতে চাই, আমাদের অবশ্যই সেটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন এখানে একটা ছোট পপ আপ বা উইন্ডো এসছে। এখান থেকে আমরা চাইলে এই যে এখানকার কাজগুলো এখান থেকেও করতে পারি। এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করলে এই জিনিসটা আবার এখানে এর পাশেই চলে আসে। তো এখান থেকে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, সাইজ বড় করতে পারি। আমরা এক এক করে সবগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব। সবাই একটু খেয়াল করেন, এখানে প্রথম যে অপশনটা রয়েছে, এখানে লেখা রয়েছে ক্যালিব্রি বডি। এটা কিসের নাম বলেন তো? ফন্টের নাম। ফন্ট মানে লেখার স্টাইল। এটা ক্যালিব্রি একটা ফন্টের নাম। এরকম ফন্ট যদি আমরা আরও দেখতে চাই, তাহলে এর ডান পাশে যে একটা নিচের দিকে অ্যারো চিহ্ন মতো আছে না, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার কম্পিউটারে ইনস্টলকৃত অনেক ফন্ট আপনার এখানে শো হচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো ফাইল ফর্মে মানে ফন্টটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এই ফন্ট স্টাইলটা দিচ্ছি, আচ্ছা এটা দিই। আচ্ছা এটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এর জন্য আমরা চাইলে ফন্টের সাইজ বড় করতে পারি। এই যে এখানে 11 সাইজ, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। লেখার টেক্সটের সাইজ হচ্ছে 11, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। আমরা যদি চাই এটাকে আরও বড় করে দেখব, তাহলে সেটা আমি এখান থেকে এই যে এর অ্যারো চিহ্ন আছে ডান সাইডে 11, ডান সাইডে এখানে ক্লিক করলে কিছু ডিফল্ট সাইজ দেওয়া থাকে। এখান থেকে আমার যেটা ভালো লাগে সেরকম একটা সাইজ আমি নিচ্ছি। নেওয়ার পরে এর ফন্ট পরিবর্তন আরও কয়েকভাবে করা যায়, আমরা এক একে দেখবো। আগে দেখি ফন্ট চেঞ্জ করা যায় কিভাবে, সেটা আগে দেখি। হ্যাঁ, তো এখানে ক্যালিব্রি ডিফল্টভাবে থাকে এই ফন্টটা। আমরা চাইলে এটা এক একে চেঞ্জ করতে পারি। আলামিন ভাই লেট হলো কেন? এই যে সামনেরটাই বসেন, এখানে বসেন, এত দেরি করা যাবে না, আধা ঘন্টা লেট আপনি। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম যে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এই ফন্ট আমার কম্পিউটারে প্রায় 2000-এর মতো ফন্ট ইনস্টল দেওয়া আছে। এই দেখেন, এটা আমি যদি এইভাবে স্ক্রল করতে থাকি, ফন্টের শেষ নেই, বিভিন্ন স্টাইলের ফন্ট আছে। ডিফল্টভাবে হয়তো আপনাদের কম্পিউটারে এত ফন্ট নাই, তবুও দেখবেন 50টা কি 100টা ফন্ট থাকবেই ডিফল্টভাবে। তো এখানে অনেক স্টাইলের ফন্ট আছে। আপনি চাইলে এই ধরনের ফন্ট আপনি গুগল থেকে ব্রাউজার থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, এবং সেই ফন্টটা এখানে ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা কি আমি এখন দেখাবো, মানে কিভাবে গুগল থেকে ডাউনলোড করে সেটা ইনস্টল করে আপনার কম্পিউটারে নেওয়া যেতে পারে। আমার মনে হয় এই বেসিক বিষয়গুলো আপনাদের জানানো উচিত। আচ্ছা, এটা আমি পরে দেখাই, তার আগে এটা আমি আপনাদের একটু যে জিনিসটা দেখাচ্ছি যে ফন্ট কিভাবে চেঞ্জ করা যায়। অনেক ফন্ট আছে যেগুলোর নাম আমরা জানি। যেমন আমার ফেভারিট একটা ফন্টের নাম হচ্ছে অ্যান্টন। আমি যদি এখানে অ্যান্টন লিখি, এই যে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি। এই যে এখানে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে আমি এখানে প্রথমে এ, তারপরে NTON, অ্যান্টন।
এই যে অ্যান্টন ফন্টটা কিন্তু চলে আসছে। সরি, অ্যান্টন ফন্ট আবার লিখে দিই। এই যে এই ফন্টটা, এটা সুন্দর দেখায় এবং এটার কথা বলবে। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, সবাই একটু অপেক্ষা করেন। আমরা ছিলাম হচ্ছে ফন্ট কিভাবে পরিবর্তন করা যায়। এই জিনিসটা আমি আরও বিশদভাবে দেখাতে পারি, কিন্তু ফন্ট কিভাবে ডাউনলোড করা যায় অনলাইন থেকে, সবাই খেয়াল করেন। ফন্ট, এই ফন্টগুলো লেখার স্টাইল কিন্তু অনেক ফন্ট আছে পেইড ফন্ট, যেগুলো কিনতে হলে আপনাকে ডলার খরচ করতে হবে। আমি একটু যদি সরাসরি দেখাই, ধরেন বিভিন্ন সাইট আছে, যেমন 1001 ফন্ট, এই দেখেন 1001 ফন্ট নামে একটা সাইট আছে। এই সাইট থেকে আপনারা চাইলে অনেক ধরনের এখানে লেখার ধরন আছে, স্টাইল আছে। এই যে আপনার যেইটা পছন্দ, যেই লেখার স্টাইলটাই পছন্দ, আপনি এটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে ওটা আপনি আপনার লেখাটাকে এই ফন্ট দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? এটা কিভাবে করা যায় আমি যদি একটু আপনাদেরকে দেখাই। ধরেন আপনাদের কোন ফন্টটা দেখায়, এই যে এই ফন্টটা, এটা একটা সুন্দর লাগছে। এটা যদি ডাউনলোড করি, এটা এই যে ডাউনলোড হচ্ছে, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এটা কিভাবে ইনস্টল করা যায় আমি একটু যদি দেখাই, দেখেন আমি ডাউনলোড সেকশনে গেলাম, এই যে এটা জিপ আকারে আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করতে হবে। ওকে, এরপর দেখবেন এইটারই একটা নর্মাল ফোল্ডার হিসেবে তৈরি হয়েছে। এটা ডাবল ক্লিক করলাম, এর ভিতরে এই দুইটা হচ্ছে ফন্ট, আর এটা হচ্ছে একটা পিকচার, মানে আসলে ফন্টটা কেমন তার একটা জেপিজি ইমেজ। আর এখানে যে দুইটা ফন্ট দিয়েছেন, এই দুইটা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে ইনস্টল করলাম, এবং এই ফন্টের নামটা মনে রাখতে হবে। তাইলে আচ্ছা, এটা অলরেডি আমার কম্পিউটারে আছে, এই জন্য এটা বলছে যে এটা অলরেডি ইনস্টল আছে, এটা করা লাগছে না। ওকে, তাহলে ফন্টের নাম হচ্ছে সামার হারভেস্ট। সামার হারভেস্ট, দেখেন আমরা ওই ফন্টটাই আমরা এখানে ওয়ার্ডে খুঁজে বের করব। তো এখানে আমি যদি ফন্টের এই জায়গায় আমি লিখে দিই SUMM, এই যে সামার হারভেস্ট, এই যে এখানে আমরা যে ফন্টটা আমরা পেলাম এখন, এটা কিন্তু এই যে এই একই ফন্ট আমরা এখানেও আমরা এটা পরিবর্তন করতে পেরেছি, মানে লেখার ধরনটা চেঞ্জ করতে পেরেছি। ঠিক আছে, এটা এই ফন্ট ডাউনলোড করার যে বিষয়টা, এটা আপনাদের এখন হয়তো প্র্যাকটিক্যালি করা সম্ভব হচ্ছে না, কিন্তু যদি পরবর্তীতে আপনারা কখনো কম্পিউটার কিনেন, সেক্ষেত্রে এই সব বিষয়াদি আমরা আপনাদেরকে দেখাই দিব, শেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, ফন্ট পরিবর্তন করার বিষয়গুলো আমি যদি আপনাদের এখন প্র্যাকটিক্যালি যেটা আপনারা করবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট ধরেন চুজ করলেন, অবশ্যই যেই ওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট রাখতে হবে। এটা ধরেন আমি সিলেক্ট রাখলাম, রাখার পরে এখান থেকে আপনি যে কোনো ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপর আলামিন ভাই একটু এদিকে খেয়াল করেন, মাউসটা ছেড়ে দেন। এরপর দেখেন এটা সিলেক্ট করার যে বিষয়টা, এটা তো সবাই জানেন, তাই না? এখানে ধরেন এই জায়গা থেকে ক্লিক করে ধরে এভাবে ড্র্যাগ করলে এটা সিলেক্ট হবে। আসসালামু আলাইকুম ভাই, কথা বলেন ভাই, কি আর বলবো। আচ্ছা, সবাই একটু অপেক্ষা করেন। আচ্ছা, খেয়াল করেন সবাই, যেখানে ছিলাম আমরা এখানে, আচ্ছা লাস্ট এইটা ছিল, এই দেখেন এখানে কারেন্ট চলে যাওয়ার কারণে এই জায়গায় রিসেন্টলি যে ফাইলটা ছিল এটা ক্যাশে জমা ছিল, যে ডকুমেন্ট রিকভারি এই লেখাটা ছিল, এটা আবার নিয়ে চলে আসতে পেরেছি। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন আমি যেটা বলছিলাম ফন্ট পরিবর্তন করার যে বিষয়গুলো, তো এখান থেকে তো আপনি অনেক ধরনের ফন্ট চেঞ্জ করতে পারবেন। এবার আমরা ধরেন একটা ফন্টের ফ্যামিলি দেখি চেঞ্জ করা যায় কিনা। অ্যাকোমিন ভেরিয়েবল কনসেপ্ট, এই ফন্টটা নিচ্ছি। এবার এই ফন্টের ফ্যামিলি চেঞ্জ করার কোনো অপশন এখানে দেখছি না। ওকে, তো একটু সবাই দিকে খেয়াল করেন, আমি একটা লেখা নিয়েছি, এটা ফন্ট চেঞ্জ করার যে বিষয়টা এটা তো করতে পারলাম। দ্বিতীয়ত হচ্ছে সাইজ চেঞ্জ করা। আচ্ছা, ওটা পূরণ করা হয়ে গেছে। আচ্ছা
আচ্ছা সবাই একটু একটা লেখা নিয়ে ওটা একটা, এরপর আসি ফন্ট চেঞ্জ করার বিষয়টা। চেঞ্জ আমরা দুইভাবে না তিনভাবে করতে পারবো। প্রথমত এই যে অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি, এখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, যেমন 8, 9, 10, 12 এইভাবে 28, 36, 48, 72 পর্যন্ত এখানে আছে। এই জায়গা থেকে যদি এটা টান দিই তারপরেও এখানে 72 পর্যন্ত আছে। এখন দেখেন আমার ধরেন 72 পরে 100 সাইজ দরকার, তাহলে কি করবেন? তাহলে এই যে এখানে এই যে 36 লেখা, এখানে ক্লিক করলে যখন এটা ব্লু হয়ে যাবে, মানে পুরোটা সিলেক্ট হলে বুঝতে পারবেন যে এটা আসলে একটা কালার দিয়ে বোঝা যায় যে এটা আসলে সিলেক্টেড। যখন সিলেক্ট থাকে ওই অবস্থা আপনার কাটাও লাগবে না, আপনি এখানে কম্পিউটারের কিবোর্ড থেকে সংখ্যা পাতিয়ে দেবেন। ধরেন আমি 100 দিয়ে দিচ্ছি, 100 দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এবার আমাদের যে ফন্টের সাইজ এটা 100 সাইজের হলো, ঠিক আছে। এমনকি আপনি আরও বাড়াতে পারেন, এখানে 100 পরিবর্তে এখানে যে সিলেক্ট করলাম এবার 200 লিখে দিলাম, 200 দিয়ে এন্টার দিলাম। এই যে আমাদের এখন ফন্টের সাইজ রয়েছে 200, ঠিক আছে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি কয়ভাবে দেখালাম। প্রথমত এই জায়গা থেকে ডিফল্টভাবে একটা মাপ নিয়ে আপনি ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। আর অবশ্যই যা আপনি চেঞ্জ করবেন অবশ্যই সেটা সিলেক্ট থাকতে হবে, এবং সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। এরপর এখানে 48 লেখা আছে, এখানে এই 48 লেখাটাকে সিলেক্ট করে আপনি একটা সংখ্যা বসিয়ে দিতে পারেন কিবোর্ড থেকে, এই দুইভাবে। এরপর দেখেন এর ডান সাইডে লেখা রয়েছে ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে একটা একটা করে ক্লিক করতে থাকবেন, আপনার ফন্টের সাইজ বাড়তে থাকবে। আর তার পাশে ডান সাইডেরটা একটা একটা করে ক্লিক করবেন, এটা ক্লিক করতে থাকলে ফন্টের সাইজ কমতে শুরু করবে। এরপর আচ্ছা আমরা আপাতত ফন্ট চেঞ্জ এবং ফন্টের সাইজ চেঞ্জের যে দুইটা তিনটা নিয়ম দেখালাম, এটা একটু সবাই চেষ্টা করেন। কারোর কোথাও যদি বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ডাক দিবেন, আমরা ওটা সলভ করে দিব। ফন্টের সাইজ চেঞ্জ কিংবা স্টাইল চেঞ্জ করতে হলে ফন্ট অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে ডাবল ক্লিক করেও সিলেক্ট করতে পারেন, অথবা মাউসের কার্যটা এখানে নিয়ে এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলেও ওইটা রাখো, ওখানে রাখো। আচ্ছা ফন্ট চেঞ্জ, সাইজ চেঞ্জ এটা সবাই পেরেছেন। এবার আমরা এক এক করে সবগুলো দেখার চেষ্টা করব। এই দিকে খেয়াল করেন এবার সবাই। এখন এই লেখাটা ধরেন আমার আমি আরও কিছু লেখা লিখি। আপনাদের মনে আছে গত ক্লাসে আমরা যেটা সাহায্যে অনেকগুলো লেখা একবারে নিয়েছিলাম, কি সূত্র প্রয়োগ করে, মনে আছে এটা সবার? প্রথমে কি দিব? RAND, তারপর আচ্ছা সমান দিব কখন, আগে না পরে? আগে সমান দিতে হবে, তাই না? সমান RAND, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, শিফট ধরে 9, ওই যে উপরে নাম্বার কির ভিতরে 9 এবং 0 প্রেস করলে আপনি এই দুইটা পাবেন, এবং এন্টার প্রেস। আচ্ছা এই দুইটা, আচ্ছা এই ফন্ট চেঞ্জ হয়ে গেলে মনে হয় এটা হবে না নাকি? নর্মাল ফন্টে থাকতে হবে। আচ্ছা নর্মাল ফন্টে থাকলাম, RAND, আচ্ছা তার আগে সমান দিতে হবে, সমান RAND, তারপর হচ্ছে এই দুইটা, তারপর এন্টার। এই যে অনেকগুলো লেখা চলে আসলো। এটা দেখেন, ধরেন আপনার একটা কিছু লেখা আছে, ওই লেখায় কোনো একটা ইফেক্ট দেওয়া রয়েছে, মানে এখানে অনেক বড় করে ফেলেছেন, তারপর হচ্ছে স্টাইল চেঞ্জ করে ফেলেছেন, তাহলে কি করবেন? এই যে ডান সাইডে এই যে এর সাথে গোলাপি রঙের একটা ইরেজার টাইপের একটা রয়েছে না, ওইটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন, দেখবেন ওইটা সব ধরনের ইফেক্ট ক্যান্সেল হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ওকে, আমার কথা বুঝেননি না সবাই? আমি আরেকবার দেখাই দিচ্ছি। ধরেন আপনি একটা কিছু লিখলেন, সেই লেখাটার উপরে আপনি অনেক হচ্ছে পরিবর্তন ঘটালেন, হ্যাঁ অনেক পরিবর্তন ঘটালেন, ধরেন এই পরিবর্তনগুলো ঘটালেন। এবার এগুলো আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন একদম ডিফল্টভাবে করবেন, তাহলে কি করবেন? একটু সবাই খেয়াল করেন। এই যে আমি কালার করলাম, তারপর হচ্ছে শ্যাডো দিলাম। এরপর আমি যদি চাই যে এগুলো কিছু রাখবো না, তাহলে এই যে এটা ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করলে আপনার সব ধরনের ফরম্যাটিং চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখানে তাহলে ব্যাকের কালারটা চেঞ্জ হবে না, জাস্ট ওই সাইজ বড় করাটা বা ওই ধরনের কিছুই হবে। আচ্ছা ব্ল্যাক কালার না, সো এটা হবে হচ্ছে নো কালার। কি হলো? ওকে,
আচ্ছা, এইভাবে সবাই বড় করতে পেরেছেন তাই না, এইভাবে ছোট বড়। ওকে, এরপর দেখেন এই যে এর পরের যে অপশনটা এখান থেকে সেন্টেন্স কেস মানে বোঝেন তো সবাই, সেন্টেন্স কেস মানে প্রথম হাতের লেখার অক্ষরটা বড় হবে আর বাকিগুলো সব ছোট হবে। এটা হচ্ছে লোয়ার কেস, লোয়ার কেস মানে সব হাতের লেখা ছোট হবে। আপার কেস মানে সব হাতের লেখা বড় হবে, মানে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো সব বড় হাতের হয়ে যাবে। এরপর হচ্ছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। আচ্ছা, এখানে যেহেতু একটাই ওয়ার্ড তাই এটা বোঝা যাচ্ছে না, এরকম কিছু অপশন রয়েছে। আর এটা কি, প্রথম ওয়ার্ডটা ছোট হাতের, বাকিগুলো বড় হাতের অক্ষর। আচ্ছা, এর ভিতরে সেন্টেন্স কেসে রাখছি। আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, এই জিনিসটা একটু বোঝার আছে। দেখেন এই লেখাটাকে আমি আগে একটু বড় করে দেখাই, তাহলে সবার দেখতে সুবিধা হবে। এই যে ফ্রিল্যান্সিং জোন, এই লেখাটার আমরা যদি এর কেস চেঞ্জ করতে চাই, মানে এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। সেন্টেন্স কেস মানে কি, অলরেডি এটা সেন্টেন্স কেসে আছে। এটা হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের হবে আর বাকিগুলো সব ছোট হাতের। এরপর দেখেন লোয়ার কেস, এখানে সবগুলো হাতের লেখা ছোট হাতের আছে। এই প্রথম এফটাও দেখেন ছোট হাতের হয়ে গেছে। এরপর হচ্ছে আপার কেস মানে সবগুলো বড় হাতের অক্ষর। এটা থেকে এই যে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যেমন এখানে জেড কিন্তু আগে ছোট হাতের ছিল, এখানে হয়ে গেছে বড় হাতের অক্ষর। এরপরে আর এটা অত গুরুত্বপূর্ণ না, এটা মনে হয় না কোথাও ব্যবহার হয়। প্রথম হাতের লেখাটা ছোট হাতের, বাকিগুলো বড় হাতের, এটা কখনো ব্যবহার হয়? আসলে হয় না, জাস্ট দেওয়া আছে দেখে রাখলেন। তো আমি এখান থেকে এটা রাখছি, প্রথম হাতের প্রত্যেকটা প্রথম ওয়ার্ডের ইটা বড় হাতের। আচ্ছা, এটা তো দেখবেনই, প্লাস এটাতে ক্লিক করলে সব ধরনের ফরম্যাটিং হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখেন এটা দিলে হচ্ছে বোল্ড হবে, বি, এই যে বি লেখা রয়েছে লেখাটা একটু মোটা করে দেবে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলে এইটা উঠে যাবে। এখানে একবার ক্লিক করলে এই যে এখানে একটু দেখেন বির আশপাশ দিয়ে হচ্ছে একটা কালার দিয়ে বোঝাচ্ছে যে এটা সিলেক্টেড আছে, এটা অ্যাপ্লাই করা আছে। তো এটা একটু বোল্ড হলো। আবার যদি মনে হয় আমার এইটা দরকার নেই, তাহলে আবার এখানে একটা ক্লিক করবেন, তাহলে ওটা ওই বোল্ড জিনিসটা আর থাকবে না। এরপর আসছে ইটালিক, ইটালিক মানে হালকা একটু ব্যাকা, এই যে আইতে ইটালিক, এই যে ইটালিক। আচ্ছা, এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল আই দিয়ে প্রেস করলেও এটা হচ্ছে ইটালিক হবে। আবার এখানে ক্লিক করলে ওই ইটালিকটা আর থাকবে না, নর্মাল হয়ে যাবে। এরপর হচ্ছে এই যে এটা আন্ডারলাইন, যদি আপনার লেখার নিচে কোনো একটা লাইন দরকার হয় তাহলে আন্ডারলাইন, এবং এখানে অ্যারো চিহ্ন আছে। আন্ডারলাইনের অনেক স্টাইল আছে, যেমন এই যে ডাবল লাইন, তার এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনারা বিভিন্ন স্টাইল দিতে পারবেন। যেমন এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। যেমন আমি এটা রাখলাম, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা করতে পারবেন। এরপরে এই যে মাঝখানে দাগ দেওয়া মনে হয় না প্রয়োজন আছে। আচ্ছা, এরপরে আসছে, আচ্ছা এটা উঠাই দিই। এরপরে আসছে এই যে এক্সের নিচে 2 হচ্ছে ছোটোভাবে থাকবে। যদি এরকমটা করতে চান, এটা ওই যে সূত্রর ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, তাই না? ওই যে a² + b² এরকম সূত্র আছে না। এখন ধরেন আমি এরপরে 2 লিখলাম, 2টা আমার নিচে দরকার, তাহলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এটা ছোট করে নিচে হয়ে গেল, তাই না? আবার এটা সিলেক্ট করে আমি যদি এই যে x², এই যে এটা উপরে চলে গেছে, এটা ক্লিক করাতে অবশ্যই সেই 2টাকে সিলেক্ট করতে হবে আলাদাভাবে, তারপরে এটা যদি অ্যাপ্লাই করা হয় এটা উপরের দিকে চলে যাবে। তো এরপরে যদি আমরা দেখি এখানে, আচ্ছা আমার মনে হয় এইটুকু আপনাদের আগে প্র্যাকটিস করা প্রয়োজন। এখানে আমি কি দেখালাম? এখানে আমি দেখাইছি প্রথমত এইটুকু তো আগেই দেখাইছি, আপনারা প্র্যাকটিস করেছেন। এখান থেকে যে সেন্স কেস, অনেক ধরনের সেন্স কেস করা যাবে। অবশ্যই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, এই যে সেন্টেন্সটাকে সিলেক্ট করে নেবেন, ডাবল ক্লিক কিংবা মাউসের কার্সর এখানে ক্লিক করে ধরে এই পর্যন্ত এসে এটা সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে সেন্স কেস করতে পারবেন বিভিন্ন কেজে। এটা ক্লিক করলে সব ধরনের ফরম্যাটিং ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এরপর ফন্টটাকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, এবং এখানে এই যে আরও চিহ্নতে ক্লিক করে আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল দিতে পারবেন। এরপর মাঝখানে দাগ, এরপরে a² b² সূত্র যদি লেখার প্রয়োজন পড়ে কখনো, তো সেটা এখান থেকে করতে পারবেন।
আপাতত এই যতটুকু দেখালাম এটা সবাই চেষ্টা করেন, এটুকুতে যদি কারোর সমস্যা হয় আমাকে বলবেন, আমি তাকে হেল্প করব, ঠিক আছে? এটা সবাই করেন। তাহলে সূত্রটা কি হবে মনে আছে সবার? সূত্রটা হবে প্রথমে সমান, তারপরে RAND র্যান্ড দিয়ে শিফট ধরে 9 এবং 0 প্রেস করলে এই যে ফার্স্ট ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট প্রথম এবং শেষেরটা দিতে পারবেন, দিয়ে এন্টার প্রেস করলে আপনাদের এরকম খেয়াল করেন। এখন আমরা তো অলরেডি এই পর্যন্ত দেখেছি, এবার আমরা নেক্সটে যাই। ধরেন আচ্ছা আমি দুইটা কেটে দিই, এটা আমি সিলেক্ট করলাম এই লেখাটাকে। এই লেখাটা চাইলে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি, যেমন এখানে ক্লিক করলে আপনি এই ধরনের অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন, আপনি যে কোনো স্টাইল এখান থেকে দিতে পারবেন। ধরেন আমি এইটা দিলাম, এই স্টাইলটা দিলাম, দেওয়ার পরে এখানে শেষ না, এটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে আমরা আউটলাইন চেঞ্জ করতে পারি, আউটলাইনের কালারও চেঞ্জ করতে পারি। আউটলাইন বলতে এই যে আউটলাইন বলতে চারিকোল দিয়ে যে একটা চিকন দাগ যাচ্ছে ওটা চেঞ্জ হচ্ছে, ওটা এখান থেকে চেঞ্জ করা যায়। আচ্ছা, দ্বিতীয়ত শ্যাডো। শ্যাডো মানে কি? ছায়া। এই দেখেন ছায়ার অনেক স্টাইল আছে, ঠিক আছে? এটা ইনার, এটা ভিতরে, এটা যদি অন্য ডিফারেন্ট কালার, এটা ব্ল্যাক বাদে যদি অন্য কালার হতো তাহলে বোঝা যেত। এখানে শ্যাডো ধরেন এখান থেকে এটা একটা দেওয়া যেতে পারে। এরপর আসছে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে ওই যে পানির মতো একটা স্বচ্ছ ছায়া এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে আছে গ্লো। গ্লো মানে কি? চারিদিক থেকে একটা নিয়ন ইফেক্ট আসবে, ঠিক আছে? নিয়ন ইফেক্ট মানে ওই যে আলোর মতো জল জল করবে এরকম টাইপের, এখান থেকে সেটা দেওয়া যাবে। এরপরে আসছে কি, আচ্ছা আমরা গ্লো পর্যন্ত গিয়েছিলাম। এরপর নাম্বার সাইজ, এখানে নাম্বারের বিভিন্ন সাইজ রয়েছে। এরপর আছে এখানে এইগুলোতে আমাদের তেমন একটা প্রয়োজন নেই, যে আবার স্টাইল মিস্টাইল অনেক ধরনের আছে। আমাদের প্রয়োজন এখান থেকে এতটুকুই, এই যে আউটার, শ্যাডো, রিফ্লেক্ট, গ্লো, আর এগুলো নাম্বার, স্টাইল, এগুলো তেমন একটা প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন এতটুকু, এইটুকু আপনারা একটু দেখবেন। এখানে ক্লিক করলে এর বিভিন্ন স্টাইল আপনারা এখান থেকে এর ভিতর থেকে দেখতে পারবেন। শ্যাডোর বিভিন্ন ধরন আছে, এগুলো যে কোনোটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা এর ব্যাকএন্ডের কালার আমরা চেঞ্জ করতে পারবো। এটা তেমন একটা ভালো দেখায় না। যদি কোনো একটা কালার ধরেন আপনি নিয়ে নিলেন হলুদ কালারটা, আপনার মনে হলে এটা আমার ভালো লাগছে না, তাহলে এটা রিমুভ করবেন কিভাবে? এখানে ক্লিক করে এই যে নো কালারে দিয়ে দেবেন, তাহলে ওই পিছনের ওইটা আর থাকবে না। আচ্ছা, এরপরে এটা হচ্ছে লেখার কালার, আপনি কি ধরনের দিবেন। আপনি যে কোনো ধরনের কালার দিতে পারেন, এখান থেকে আপনি সেটা বাছাই করে নেবেন। আচ্ছা, এরপরে কি আসছে? আচ্ছা, লেখার কালার পর্যন্ত চলে গেছি। এইবার আচ্ছা, এটা আমি আগে সিলেক্ট করি, সিলেক্ট না করলে কাজ হবে না। এখান থেকে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন। এখানে কালারের অনেক শেড আছে, এই যে থিম কালার, তারপর হচ্ছে এখান থেকে স্ট্যান্ডার্ড কিছু কালার রয়েছে। এরপর আসছে কালার, মোর কালারে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন, নিচে উপরে কর্নারে যেখানে আপনি সিলেক্ট করে দিবেন। এই যে এটা নিউ কালার, এই যে, আর আগে এটা হচ্ছে কারেন্ট কালার। কারেন্ট মানে যেটা অলরেডি রয়েছে, এই ব্লু কালার রয়েছে, আপনি নেক্সটে ধরেন এই গোলাপি কালারটা দিবেন, দেওয়ার পরে যদি ওকে দেন তাহলে এটা গোলাপি কালার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় আমি একটু বেশি দেখাই দিয়েছি। আপনাদের উচিত হবে আগে এই অপশন থেকে বিভিন্ন স্টাইল, ধরেন আউটার লাইন, তারপর হচ্ছে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এইগুলো আগে সবাই একটু চেষ্টা করেন। এই অপশনটাতে একটা লেখা নেন, লেখার সাইজটা একটু বড় করে নেন, বড় করে ওই লেখাটার বিভিন্ন স্টাইল দেন। আচ্ছা, অনেকে দেখছি উপরের এটা সরে যাচ্ছে, তাই না? উপরের যে হোম পেজটা বারবার এখানে চাপ দিয়ে আনতে হচ্ছে, তাই না? এরকম হচ্ছে কি কারণ? আচ্ছা, এটা সমাধান হচ্ছে, দেখেন এই যে এখানে অ্যারো চিহ্ন আছে না, এই যে ডান সাইডের নিচে, এটা ধরেন আমার চলে গেল। এখন আমি চাচ্ছি এই যে হোম পেজটা আবার ক্লিক করে আনলাম, আনার পরে দেখেন এখানে একটা পিন নামে একটা অপশন আছে, ছোট্ট করে একটা পিন আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা পার্মানেন্টভাবে ওখানে থাকবে।
এটা সরে যাবে না। ওকে, বুঝতে পেরেছেন সবাই? আমার কথা বুঝতে না পারলে বলেন, আমি আবার বোঝাই দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি একটু আগে যেগুলো দেখালাম সেগুলো একটু আরেকবার একটু দেখাই। এই যে এখান থেকে আমরা ফন্টের বিভিন্ন স্টাইল এখান থেকে দিতে পারছি, তাই না? এই ফন্টের স্টাইলটার আরও কিছু ভার্সন আছে, যেমন এখানে আবার ক্লিক করে এই যে শ্যাডো, এখান থেকে শ্যাডো দেওয়া যায়, বিভিন্ন স্টাইলের শ্যাডো। তারপরে ইনার শ্যাডো মানে এই যে আউটার, এটা আউটার, আর এটা হচ্ছে শ্যাডো। এরপর আউটার মানে লেখাটার বাইরের দিক থেকে একটা শ্যাডো মতো হবে, আর এটা ভিতরের দিক থেকে একটা শ্যাডো হবে। আর এটা হচ্ছে কি পার্সপেক্টিভ শ্যাডো। হ্যাঁ, এই যে নিচের দিকে শ্যাডো আসছে, এটা তেমন একটা ভালো লাগছে না। আর এখানে শ্যাডো অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি শ্যাডো কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন স্টাইলে। আচ্ছা, শ্যাডোর কালার ধরেন আমি রেড কালার দিলাম, এই দেখেন শ্যাডোর কালার এখান থেকে রেড হলো। এখান থেকে আপনি চাইলে এটা ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, ট্রান্সপারেন্ট যত করবেন তত এটা কালার হালকা হয়ে যাবে, তাই না? এই দেখেন একদম নেই হয়ে গেছে, 100% দিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট, এটা একদম শ্যাডোটা নেই হয়ে গেছে, এই যে এখানে এখন শ্যাডো দেখা যাচ্ছে না। এটা যত কমাবো তত এটা আস্তে আস্তে ভিজিবল হবে। বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছেন? এই যে এটা ভিজিবল হলো, পুরোপুরি ভিজিবল হলো। এরপর এখান থেকে ওই শ্যাডোর কালারটা তো চেঞ্জ করা যাচ্ছে। এরপর এটা হচ্ছে সাইজ এখান থেকে বড় করা যাবে, ছোট করা যাবে। দেখেন এটা এত বড় শ্যাডো হয়ে গেছে, লেখার থেকে বড় হয়ে যাচ্ছে শ্যাডো, তো এটা বেশি করা যাবে না। এই যে আমি এই পর্যায়ে রেখেছি সাইজটা। এরপর আছে ব্লার মানে কি? ব্লার মানে হচ্ছে ধূসর হয়ে যাওয়া, তাই না? এই দেখেন এটা কিছুটা ইনার টাইপের হয়ে যাচ্ছে, এখান থেকে ধূসর বাড়ানোর কারণে এরকম হয়ে যাচ্ছে। এরপর আসছে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে থাকবে। আচ্ছা, এখান থেকে ক্লিক করে করে এগুলো অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে। তারপরে ডিস্টেন্স চেঞ্জ করা যাবে, কোন দিকে যাবে তাই। এখান থেকে আছে রিফ্লেকশনের পজিশন, গ্লোর পজিশন, সফট এজের পজিশন, 3D ফরম্যাটিং। আমরা চাইলে এটা 3D ফরম্যাটিং করতে পারি। এখান থেকে ধরেন এটাতে ক্লিক করলাম, 3D টাইপ হয়ে গেছে। এটা একটু বোল্ড টাইপের ফন্ট হলে ভালো বোঝা যেত। এটা ফরম্যাট টেক্সট ইফেক্ট, এটা আমরা কোথা থেকে পেয়েছি? এই যে এখান থেকে ধরেন আউটার গ্লো, এখান থেকে, আচ্ছা আউটার গ্লো না, এটা শ্যাডোতে ছিলাম, শ্যাডোতে সে শ্যাডো অপশনে গিয়ে আমরা এটা পেয়েছি। তারপরে রিফ্লেকশন অপশনে গিয়ে আমরা রিফ্লেকশন অপশন পেয়ে যাবো। মানে একটাতে গেলে এর ভিতরে সবগুলো আসবে, ওই মোর অপশনে গেলে এগুলো সব আসবে। তো এটা সবাই একটু চেষ্টা করেন তো সবাই। এখানে একটা জিনিস সবাই একটু খেয়াল করেন, এখানে কিন্তু অপশনের শেষ নেই। আমি যতটুকু দেখাচ্ছি ওইটুকু সেখানে আপাতত, আস্তে আস্তে আমি সব কিছুই দেখাবো আস্তে আস্তে। ওকে, আপনি যদি এখন অন্য কিছু নিয়ে মানে একটু সময় কাটান তাহলে এই জিনিসটা আগে ভালো করে চেষ্টা করতে পারবেন। তো আমি যখন যেটা দেখাচ্ছি এটা একটু চেষ্টা করেন। আমি যা দেখালাম এটা সবাই বুঝেছেন? এই অপশনটা আসতে পেরেছেন সবাই? আচ্ছা, তাহলে এরপরে আমরা আসছি এই যে এখান থেকে তো স্টাইল চেঞ্জ করার বিষয়টা দেখলাম। এরপরের যে বিষয়টা আসছে, আচ্ছা এটা সিলেক্ট আমি এখন এইভাবে করছি, এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করাটা একটু ঝামেলা হয়, দুইটা ক্লিক না করে ওখানে তিনটাও ক্লিক করা লাগতে পারে। হ্যাঁ, একটা দুইটা তিনটা ক্লিক করে দুইটা ওয়ার্ড মানে সিলেক্ট হয়েছে। আবার এটা যদি আপনার কাছে অস্বস্তিকর বা
আনইজি মনে হয় তাহলে এখানে ক্লিক করে এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে এটা সিলেক্ট হবে। এরপর দেখেন আমরা এটা তো মোটামুটি দেখলাম, আউটার, শ্যাডো, রিফ্লেকশন, গ্লোন, এগুলো দেখলাম এবং এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে, এগুলো দেখলাম। এরপরে আসছি, আচ্ছা এটা আমি সলিড কালার করে ফেলি। সলিড কালার করে মানে যে এখান থেকে ওই যত রকম ফরম্যাটিং করেছিলাম ওগুলো রিমুভ করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি, দিয়ে আমি এরকম করলাম এবং এখান থেকে ফন্টটা একটু একটু অন্য টাইপের ফন্ট আমি সিলেক্ট করে নিলাম, একটু মোটা টাইপের ফন্ট। এখন দেখেন, আচ্ছা আমি নিচ থেকে এখান থেকে একটু আমি পেজের সাইজটা একটু বড় করে নিয়েছি, এই যে এখান থেকে, যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এবার দেখেন এটা আমি 3টা ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা কালার কতভাবে চেঞ্জ করতে পারি, সবাই একটু এদিকে খেয়াল করেন, কালার আমরা কতভাবে চেঞ্জ করতে পারি আমরা এটা একটু দেখি। এখান থেকে ধরেন এই এর উপরে ক্লিক করলে যেটা অলরেডি কালার রয়েছে ওই কালারটা হয়ে যাবে। আমার অলরেডি ব্লু কালার সিলেক্ট ছিল, কালার চেঞ্জটা দেখছিলাম, এখানে ডাবল ক্লিক করে এই জায়গায় এই এতে ক্লিক করলে জাস্ট যেই কালারটা সেই কালারটা হয়ে যাবে, মানে অলরেডি যেটা সিলেক্ট আছে। এবং এর ডান সাইডে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এখানে কালারের থিম আমরা দেখতে পাচ্ছি, অনেক ধরনের কালারের এখানে অলরেডি ডিফল্ট কালার রয়েছে, এগুলো অনেক ধরনের শেড রয়েছে কালারের, এগুলো আপনার যেটা পছন্দ সেটার উপর একটা ক্লিক করলে সেই কালারটা নিয়ে নেবে। এমন কথা হচ্ছে এই কালারগুলো আমার পছন্দ নাও হতে পারে, তো আমরা সেক্ষেত্রে কি করব, এই যে এখানে কিছু স্ট্যান্ডার্ড কালার রয়েছে। আচ্ছা এরপরে এখানে আছে মোর কালার্স, মোরস কালার্সে আসলে এই অপশনটা আমরা পাবো। এখানে কালার্সের ভিতরে এখানে এই যে একটা কালো 4টা ডট দেখতে পাচ্ছেন, এটার মাঝখানে যে কালার সিলেক্ট থাকবে সেটাই আপনি যদি ওকে দেন এখান থেকে, তাহলে সেই কালারটা আপনার ফন্ট চেঞ্জ হবে, ওই কালারটা হয়ে যাবে। এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে কারেন্ট কালার, এখানে থাকছে নিউ কালার। এখানে আপনি যেই কালার সিলেক্ট করবেন সেটা এখানে নিউতে থাকবে, আর কারেন্ট কালার কি যা অলরেডি ফন্টে দেওয়া আছে। তো এরপরে এখানে RGB অপশন রয়েছে, RGB কালার, এখান থেকে আপনি চাইলে HSL কালার মুড চেঞ্জ করতে পারেন, এটা আপনার অত প্যারা নিতে হবে না। আচ্ছা এখান থেকে দেখেন, ধরেন আপনি একটা এই কালার সিলেক্ট করলেন, এই ব্লু কালার, এখন এই ব্লু কালারের শেড হয় না, দেখেন সাদা থেকে আস্তে আস্তে ডার্কের দিকে যাচ্ছে, আবার উপরের দিকে নিলে লাইট কালার হতে থাকছে। এই শেড থেকে আপনার যেটা পছন্দ হয় সেভাবে আপনি এই কালার চেঞ্জ করে ওকে দিলে সেই কালারটা এখানে নিয়ে নেবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় কি, এখান থেকে আপনি আবার অ্যারো চিহ্নতে আসেন, মোর কালারে আসেন, আসার পরে এখানে স্ট্যান্ডার্ড লেখা রয়েছে, এখানে দেখেন এখানে কিছু কালারের ডট রয়েছে, পিক্সেল রয়েছে, এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ হয় সেই কালারটা দিয়ে ওকে দিলে সেই কালারটা হয়ে যাবে। তো আমি যে বিষয়টা আপনাদের দেখালাম এখন এটা করে দেখেন সবাই, তারপর আমরা গ্রেডিয়েন্ট দেখব। আগে কালার চেঞ্জের এই বিষয়টা আমি 2-3 ভাবে দেখাচ্ছি, এটা আপনারা সবাই ট্রাই করেন। আমি যা দেখাচ্ছি আপাতত এটাই চেষ্টা করবেন, এর বাইরে চেষ্টা করতে গেলে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। একটু খেয়াল করেন, এটা সবাই পেরেছেন কালারটা চেঞ্জ করতে? কালার কিন্তু আমি 2-3 ভাবে দেখাইছি, কোনো মতে একটা কালার চেঞ্জ করে আপনি বলবেন আমি শিখে গেছি, পেরে গেছি, হবে না। আমি যত রকম ভাবে দেখাইছি এখানে সব রকম ভাবে চেষ্টা করতে হবে। যে কালার অপশন, এখানে যে কাস্টম লেখা রয়েছে এখান থেকে চেঞ্জ করা যায়, আবার স্ট্যান্ডার্ড থেকে চেঞ্জ করা যায়। কাস্টম থেকে এখান থেকে এই যে উপর নিচ থেকে লাইট এবং ডার্ক করা যায় কালার। এরপর ওইটাতে সমস্যা হচ্ছে কি, তাইলে সামনে আসতে বলতে পারেন। আপনার যদি ওইটাতে সমস্যা হয়, সামনে একটা ফাঁকা রয়েছে এখানে আসেন, কম্পিউটার এখানে ফাঁকা রয়েছে এখানে চলে আসেন। আচ্ছা খেয়াল করেন সবাই, এখন আমরা কিন্তু এই যে ফন্টের যে সেকশনটা রিবনের, এটা আমরা পুরোপুরি বুঝে গিয়েছি, তাই না? সহজ না বলেন? একদমই সহজ, সব সফটওয়্যারের কাজই সহজ। আমরা এবার এক এক করে সব কিছু দেখব। তো আমি একটু ছোট করছি যাতে ভালো করে সবাই বুঝতে পারেন। এখন দেখেন, এই যে এই লেখাটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচের দিকে এসে এখানে ছেড়ে দিলাম, এটুকু সিলেক্ট হলো। এবার দেখেন এটা এখানে প্যারাগ্রাফ মানে এই যে অনেক লেখা থাকে সেগুলোকে প্যারাগ্রাফ বলে, তাই না? এবার আচ্ছা আমি প্রথমে এইটা দিয়েই বোঝাই, এটা সাইজ আর একটু ছোটো করি। এবার দেখেন
এই লেখাটা আমি চাচ্ছি মাঝামাঝি জায়গায় রাখতে, তাহলে কি করতে হবে? পেজের মাঝামাঝি রাখতে হলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে প্যারাগ্রাফের এইটাতে ক্লিক করতে হবে, সেন্টার এটাতে ক্লিক করলে এটা হচ্ছে আপনাদের আর্টবোর্ড বলেন বা ফাঁকা ব্ল্যাঙ্ক পেজ বা পৃষ্ঠা, এটার মাঝ বরাবর চলে আসবে। কি করতে হবে? এটা ডাবল ক্লিক করে এই মাঝেরটায় ক্লিক করতে হবে। আর যদি ডানে দিতে চান তাহলে ডানেরটায় ক্লিক করবেন, ডানে চলে যাবে। ঠিক আছে? আর লেফটে দিলে লেফটে, মাঝের সেন্টারে দিলে মাঝখানে, এবং রাইট সাইডে দিলে রাইট সাইডে চলে যাবে। এটা সহজ বিষয়, তাই না? এরপর দেখেন এরপরের যে বিষয়টা আছে যে এটা কাজ করে কখন? ধরেন আপনার এই লেখাটা পুরোটা আপনি চাচ্ছেন যে আচ্ছা আমি এটা দেখি, প্রথমে যে মাঝেরটা দিই, প্রথমে লেফটে তো অলরেডি আছেই, মাঝেরটা দিই, তাহলে এরকম দেখাচ্ছে। ভাই আপনারা একটু এদিকে খেয়াল করেন, এটাতে ক্লিক করলে কি হচ্ছে? মিডিল সেন্টার হয়ে এটা এইভাবে লেখাটা আসছে। আগে কি ছিল? লেফটে অ্যালাইন, তাই না? সচরাচর আমরা বই খাতাতে দেখি লেফটে অ্যালাইন থাকে, তাই না? কিছু ক্ষেত্রে আবার রাইট সাইডেও অ্যালাইন হয়ে থাকে। এটা এইভাবে করা যেতে পারে। আমি আবার সিলেক্ট করে এবার যদি এইটাতে ক্লিক করা হয়, জাস্টিফাই বলে হয় এটাকে, জাস্টিফাইতে ক্লিক করলে কি হবে? মানে এই দিক থেকে মিল রাখবে। এটা অনেকটা মনে হতে পারে যে লেফটে অ্যালাইন আছে, তাই না? লেফটে অ্যালাইন আছে, কিন্তু লেফটের সাথে সাথে এটা ডান সাইডেও একটা অ্যালাইনমেন্ট করে। এমনি দেখেন এটা লেফটে অ্যালাইন থাকলে এরকম থাকে, দেখেন এই জায়গা থেকে এটুকু কিন্তু নাই, তাই না? এখানে ডান সাইডে অ্যালাইন নাই, কোনো লাইন বেশি বড়, কোনো লাইন বেশি ছোট। কিন্তু যদি আমরা এটাকে সিলেক্ট করে জাস্টিফাই করি, এখানে জাস্টিফাই করি, তাহলে দেখবেন এখানে কিন্তু একদম সমান লাইনে থাকে, যে দুই লাইন থাকে সেটা সমানে থাকে, তাই না? এবং জাস্টিফাই করা হয় বই খাতাতে, আমার মনে হয় জাস্টিফাইটাই বেশিরভাগ সময় থাকে, কারণ এটা করলে আরও সুন্দর দেখায়, লেখাটাকে আরও সুন্দর দেখায়। আচ্ছা, এরপর আপনারা আগে এই চারটায় ট্রাই করেন। এই লেখাগুলোকে সিলেক্ট করে তারপর এই লেফটে, মাঝখানে, রাইট সাইডে এগুলো এইভাবে নিয়ে সবাই চেষ্টা করেন। আমি কি পরের স্টেপে যাব? আচ্ছা, আজকে 4:37 অলরেডি বেজে গিয়েছে। এখন আমি গত ক্লাসের যে বিষয়টা আমি মিস করে গিয়েছিলাম, যেমন হচ্ছে ফন্ট না, ফাইন্ড এবং রিপ্লেসটা দেখাই দিচ্ছি, সাথে আনডু রিডু মনে হয় আপনাদের দেখাইছি, কপি কাট পেস্ট এটাও দেখাইছি। তারপরেও এগুলো একটু রিমাইন্ড করে দেবো, হ্যাঁ? এগুলো যেহেতু সহজ বিষয় একবারে দেখাই দেওয়া যাবে, তো একটু সবাই এদিকে খেয়াল করেন। এখানে অনেকগুলো লেখা রয়েছে, এর ভিতরে ধরনের ডিভাইস, এই লেখাটাকে আমি কপি করতে চাচ্ছি। এদিকে খেয়াল করেন সবাই, আমি এভাবে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করে কপি করলাম, করে এখানে আমি এই জায়গায় একটা ক্লিক করেছি, যাতে করে এই যে টেক্সট কার্সরটা এখানে লাফাচ্ছে, দেখেন একটা লাইন। এরপর আমি এখানে কন্ট্রোল ভি দিলে কি হবে? পেস্ট হবে। কোনটা পেস্ট হবে? যেটা কপি করেছিলাম, যেহেতু ডিভাইস লেখাটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, করে এবার আমি যদি কন্ট্রোল ভি পেস্ট করতে থাকি, এক এক করে ওইটা পেস্ট হতে থাকবে। এইবার আমি যদি কপি, তো সবাই পারি কপি এবং পেস্ট, কন্ট্রোল সি দিয়ে হয় কপি, কন্ট্রোল ভি দিয়ে হয় পেস্ট। আপনারা এটা ম্যানুয়ালভাবে করতে পারেন। কীভাবে? ধরেন এটা সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করে এই যে, আচ্ছা এটা সিলেক্ট করলে কপি অপশন চলে আসার কথা, আচ্ছা কপি অপশন আসেনি, আমি রাইট বাটন ক্লিক করছি, আচ্ছা সরি এখান থেকে কপি হচ্ছে না, আপনি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন, কন্ট্রোল ভি, অথবা এই যে এখান থেকে এই যে এখানে CTRL নামে একটা অপশন আসছে, এখান থেকে এই যে পেস্ট অপশন এখানে আছে, আচ্ছা দেখেন এই যে লেখার নিচে যে লাল যে একটা দাগ দেখা যায় না, এটা যখন আপনি গ্রামার ভুল করেন তখন এই দাগটা আসে, গ্রামার ভুল দেখা, এই যে এখানে বারবার ডিভাইস লেগেছে, এটা কি কোনো গ্রামার ঠিক আছে? নাই, এই জন্য এটা লাল দিয়ে বুঝিয়ে দিয়েছে এটা আপনার লেখা ঠিক নাই। এরকম অনেক ডিটেকশন এই সফটওয়্যারের আছে,
আচ্ছা, এরপর দেখেন আমরা কপি পেস্ট তো সবাই পারছি, এরপর কাট কি বলেন তো? ধরেন আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলে ওই লেখাটা আর এখানে থাকবে না। এবার যদি আবার পেস্ট করি ওটা আসবে, ঠিক আছে? তো এই যে এই পুরো লেখাটা আমি কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স দিলে কি হলো, ওটা কাট হয়ে গেল, ওখানে আর থাকলো না। এবার আমি চাইলে এটা পেস্ট করতে পারি কন্ট্রোল ভি দিয়ে। আবার কপি মানে মনে করেন ওইটাও থাকবে, পরবর্তীতে ওইটা আবার পেস্ট হবে, কিন্তু কাট মানে ওইটা আমি পুরো ওখান থেকে আমি পুরোটাই মানে তুলে নিয়ে অন্য জায়গায় বসাচ্ছি, বিষয়টা এরকম। কপি কাট পারলাম। এরপরে কি আসছে, আনডু রিডু। আনডু রিডু কি দেখেন, আমি এই ডিভাইস লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে থাকছি, হ্যাঁ, এক এক করে এক এক স্টেপে এগোচ্ছি। সবাই খেয়াল করেন। এবার আনডু রিডু কি জিনিস এবার দেখেন, কন্ট্রোল জেড দিলে আমি আগের অবস্থানে যেতে থাকছি, দেখছেন রিমুভ হতে থাকছে, রিমুভ হতে থাকছে। এটা আপনি যদিও ব্যাক স্পেস অথবা ডিলিট দিয়েও ডিলিট করতে পারেন, কিন্তু আপনি চাইলে ব্যাকে যেতে পারেন এভাবে। আবার রিডুতে আচ্ছা রিডু এভাবে হচ্ছে না, এখান থেকে হবে অ্যাজ এ আনডু, আর এটা হচ্ছে রিপিট রিসেট। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনি কোথায় কি করেছেন সব অপশনে আপনি যেতে পারবেন। কপি করেছেন, কাট করেছেন, কখন কি করেছেন, এখান থেকে আপনারা সেটা করতে পারবেন। একবারে ওখান থেকে ক্লিক করে ব্যাকে যেতে পারবেন। ওইগুলো বিষয়গুলো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওইগুলোতে আপনাদের আপাতত নিচ্ছি না। এরপরে ফন্ট ফাইন্ড এবং রিপ্লেসটা একটু দেখাই। আপনি এখানে যদি ক্লিক করেন, আপনার এর ভিতর থেকে আপনি কোনো একটা টেক্সটটাকে আপনি খুঁজে পেতে চাচ্ছেন, এখানে ফাইন্ড লেখলাম এবং এখানে দেখেন একটা সার্চ বার এসেছে। আপনি এখান থেকে ধরেন হোয়েন লেখা কোথায় কোথায় আছে, WHEN, হোয়েন কোথায় কোথায় আছে, ধরেন এই যে এই কয়টা জায়গায় হোয়েন লেখা আছে, এখানে লিখেছি। এটা ফন্ট ফাইন্ড, মানে ফন্ট বলতে কোনো ওয়ার্ড ফাইন্ড করবে। তো আপনি এখানে যা লিখবেন, ধরেন আমি লিখবো ডিভাইস, একটু আগে আমরা ডিভাইস লিখছিলাম তাই না, DEVICE। এই যে ডিভাইস লেখাটা কয় জায়গা আছে, এখানে রেজাল্ট কয় জায়গায় কত দেখাচ্ছে, 26টা। কারণ আমি এখানে দেখেন এখানে একটা দেখাচ্ছে, আর নিচের দিকে আমি পর্যায়ক্রমে এটা কপি পেস্ট করেছিলাম ডিভাইস লেখাটা। এখন আপনি এই লেখাটা ধরেন পেলেন, এই লেখাগুলো পেলেন, এখন আপনার মনে হলো এগুলো আপনি রিপ্লেস করবেন। হ্যাঁ, ধরেন ওই লেখাটা আপনার বানান ভুল, কিংবা আপনি ওই লেখাটা রিপ্লেস করবেন। এই যে রিপ্লেস অপশন, এই লেখাটাই দেখেন রিপ্লেস অপশন চলে এসেছে। এখান থেকে আপনি ডিভাইসের পরিবর্তে আপনি দা লিখলেন, THE দা। এবার হচ্ছে রিপ্লেস অল দিলেন, রিপ্লেস অল দিলে কি হবে, ওকে। এই যে সরি, ওখান থেকে আমার আচ্ছা আমি আরেকবার দেখাই। ফন্ট ফাইন্ডার আসলাম, এসে আপনি এখানে লিখলাম ডিভাইস, DEVICE, ডিভাইস লেখা আমি এখানে মোট পেয়েছি হচ্ছে 26টা। এর ভিতরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি যদি এগুলোকে রিপ্লেস করতে চাই, ডিভাইস লেখাটাকে রিপ্লেস, এই যে ডিভাইস অলরেডি আগে লেখা ছিল, এবার রিপ্লেস উইথ, আমি কি দিয়ে রিপ্লেস করবো, ডিভাইস কথাটাকে কি দিয়ে রিপ্লেস করবো। এখানে আমি ধরেন THE দা লিখে ফাইন্ড টেক্সট না, রিপ্লেস অল যদি দেওয়া হয়, তাহলে দেখেন ওই লেখাগুলো দা দিয়ে হচ্ছে রিপ্লেস হয়ে গিয়েছে। বোঝা গিয়েছে এটা? আপনার এখানে ধরেন অনেক লেখা আপনি ভুলভাল লিখেছেন, ধরেন প্রত্যেক জায়গায় দা লিখেছেন, THEর বদলে TH দিয়ে ধরেন লিখলেন, আপনি সব বানানগুলো একবারে এখান থেকে রিপ্লেস করতে পারবেন। তো আপনাদের এখন কাজ হচ্ছে এই যে ফাইন্ড যে অপশনটা, এখানে যাবেন, যে এখানে একটা অপশন আসবে সার্চ দেওয়ার, এখানে আপনি যা খুঁজে পেতে চাচ্ছেন, ধরেন আপনি একটা লেখা ধরেন হোয়েন লেখাটা WHEN হোয়েন লেখাটা আপনি খুঁজে পেতে চাচ্ছেন। তো এরপর এখানে 8 রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে স্ক্রল করলে দেখতে পাবেন যে হলুদ কালার দিয়ে রিপ্লেস করে আমরা দেখতে পাচ্ছি হোয়েন লেখা রয়েছে। হোয়েন
তারপর এর ডান সাইডে যে অ্যারো চিহ্ন আছে হোয়েনের ডান সাইডে, এখানে ক্লিক করে রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করে এই যে হোয়েন লেখা এবং রিপ্লেস উইথ লেখা, রিপ্লেস উইথের এখানে আপনি একটা কিছু লিখে দেবেন যেটা দিয়ে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। হোয়েনের পরিবর্তে ধরেন আপনি দা লিখবেন, তারপর আপনি এখানে রিপ্লেস অল দিয়ে ওকে দিবেন, তারপর এটা ক্লোজ দিবেন। তাহলে দেখবেন যেখানে যেখানে হোয়েন লেখা ছিল সেখানে সেখানে দা লেখা হয়ে গেছে। এইভাবে সব কিছু পরিবর্তন করা যায়। এই বিষয়টা সবাই একটু করে। ওইটার মতো হচ্ছে নাকি আরো? পুরোই অনই হচ্ছে না, এখন মিস্ত্রি আসবে, মিস্ত্রির জন্য অপেক্ষা করছে। তাহলে আমি গেলাম, ঠিক আছে, ঘুরে আসি আর মেসেঞ্জারে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আপনারা এখন পর্যন্ত যে পর্যায়ে আছেন, প্রথম দিকে হয়তো বিদ্যুতের বিভ্রান্তি বা আবহাওয়ার খারাপের কারণে আমরা সেভাবে ক্লাস কন্টিনিউ করতে পারিনি। এখন থেকে আপনারা ক্লাসগুলো খুব আনন্দের সাথে করতে পারবেন। এই আজকেও দেখেন দুর্ভোগ কি বলবো, আমি গতকাল হচ্ছে আপনাদের আগের ব্যাচের ক্লাস ছিল, ওদের ক্লাস চলাকালীন সময় কারেন্ট চলে গেল, সবই চলছিল, কিন্তু প্রজেক্টরটা 1 মিনিট 2 মিনিট পর অফ হয়ে যাচ্ছিল। এর কারণ হচ্ছে এটা পিওর সাইন ওয়েভের মেশিন ছিল না। পিওর সাইন ওয়েভ বলতে ভোল্টেজ যেটা আর কি স্টেবল রাখে, তো ওর থেকে একটু দামি মেশিন নিয়ে আসা হলো, কিন্তু আজকে দেখছি কারেন্ট চলে গেল, তো পুরোই চলে গেল। মিস্ত্রি দেখি ঠিক করবে, আশা করি সামনের ক্লাস থেকে আর সমস্যা হবে না। হয়তো আমার মুখের এই কথাটা অনেক বার শোনা হয়ে গেছে আপনাদের, আশা করি চেষ্টা করছি আপনাদের অসুবিধা যেন না পড়তে হয়। আচ্ছা, আমরা তাহলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা দেখলাম। ফাইন্ড রিপ্লেস সবাই ক্লিয়ার হয়েছেন তো? ধরেন আপনার একটা পৃষ্ঠার ভিতরে অনেক লেখা আছে, ওর ভিতর থেকে যে কোনো শব্দকে আপনি রিপ্লেস করতে পারবেন। তো কোনো একটা স্পেলিং বারবার ভুল করেছেন, ওই একই লেখাটা আপনি একবারেই রিপ্লেস করতে পারবেন। আবার যে কোনো লেখা আপনি ফাইন্ড করতে পারবেন ওর ভিতর থেকে। ধরেন আপনার একটা ওয়ার্ড বারবার লিখেছেন, ধরেন আপনার নামটা বারবার লিখেছেন, ওইটা আপনি কোথায় কোথায় আছে সেটা রিপ্লেস করে নামটাও চেঞ্জ করে ফেলতে পারবেন। এরকম অনেক ফ্যাসিলিটি শর্টকাট কি এই সফটওয়্যারের মাধ্যমে করে থাকে। এবং ইন্টারন্যাশনাল বলেন আর বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত লাইব্রেরিতে যেসব সফটওয়্যার ইউজ করে সেটা হচ্ছে সেই সফটওয়্যারের কাজে আপনারা শিখছেন। মাইক্রোসফট ওয়ার্ড, এটা অফিসিয়ালি এই সফটওয়্যারটা অনেক বেশি ব্যবহার করা হয় লেখালেখির জন্য। এরপরে আসছে এক্সেল, এই একই কোম্পানির এক্সেল সফটওয়্যার আছে। তারপরে আছে পাওয়ার পয়েন্ট, এক্সেলের মাধ্যমে হিসাব নিকাশ করা হয় এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা হয়। তো একে একে আপনারা সবই শিখবেন, ধৈর্য ধরে প্রতিনিয়ত আপনারা ক্লাসে আসতে থাকবেন, ক্লাস মিস দিবেন না, ক্লাসে লেটে আসবেন না। তো আমরা আজকে ক্লাসে মোটামুটি ফন্ট পরিবর্তন, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট, কালার, হাইলাইট এগুলো দেখলাম। এবং সেন্স কেস বলতে ওই যে বড় হাতের করা, ছোটো হাতের করা, প্রথমটা বড় হাতের অক্ষর করা, এরকম পরিবর্তন সবই দেখলাম। সামনের ক্লাসে আরও ভালোভাবে প্যারাগ্রাফ ফরম্যাটিংও দেখেছি হালকা পাতলা, তাই না? ওই যে এক সাইড করা, ডান সাইড করা, এটাও দেখেছি। এবং এটা আরও ভালোভাবে আমরা সামনের ক্লাসে দেখব। তো এখন অলরেডি 5টা বেজে গেছে। যদি আপনাদের ব্যস্ততা না থাকে, আপনারা ওই মানে লেখা প্র্যাকটিসের জন্য যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে না, ওই সফটওয়্যারে আপনারা লিখতে পারেন। আর যদি ব্যস্ততা থাকে তাহলে আপনাদের জন্য ছুটি। যাদের ব্যস্ততা নাই তারা চাইলে এখানে একটু সময় কাটাতে পারেন, আর ব্যস্ততা থাকলে বাসায় চলে যেতে পারেন, ছুটি আপনাদের।